একটি শুক্রবার কি করে কাটালাম সেটার উপরে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। রান্না-বান্না, সিনেমা দেখতে যাওয়া, পপকর্ন খাওয়া, একটু ঢং-ঢাং এসব মিলিয়ে দিনটা কাটলো। শুক্রবার বলেই কাজের ব্যস্ততায় বারান্দায় যাওয়া হয়নি, গাছগুলোও দেখা হয়নি। চলে গেলাম দুপুরের দিকে বারান্দায়। বেডরুমের বারান্দা থেকে দেখি কৃষ্ণচূড়া গাছটা তো অনেক বড় হয়ে ছড়িয়ে গেছে। তার মধ্যে পাতার উপরে একটা শালিক পাখি বসে আছে। জুম করে ভিডিও করলাম। কি মজা করে সে পাতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরকম স্বাধীনভাবে ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে এবং সেই ভালো লাগাটা কিন্তু আমাদের নিজেদেরও লাগে। প্রতিদিনের এই ডেইলি রুটিনের বাইরে যেয়ে যদি একটু খোলা আকাশের নিচে হাত পা ছেড়ে ঘোরা যায়, ডানাগুলো মেলে দেওয়া যায়, তাহলে সবসময় ভালো লাগে এবং মানুষ প্রকৃতির একটা অংশ। সে প্রকৃতির মধ্যে প্রকৃতির সাথেই মিলেমিশে থাকতে চায়। এটা যতই সে ইট কাঠের দেয়ালে থাকুক না কেন, এটাই তার চরিত্র। সকালবেলায় চিলা বানানো হলো। আগের দিন এটা রেডি করে রেখেছিলাম টক দই দিয়ে, চালের গুঁড়া আর সুজি মিশিয়ে তার মধ্যে টমেটো, মরিচ আর পেঁয়াজ দিয়ে এটা বানিয়ে নিলাম। অল্প একটু বেকিং পাউডারও দিয়েছিলাম। চিলা খেতে ভীষণ ভালো হয় এবং এটা খাওয়ার জন্য আপনার আর কিছুই লাগবে না। এরপর রান্নার প্রিপারেশন আজকে ভাবলাম একটু হালকা পাতলা তরকারি করি। সেই জন্য ডাল বেটে নিলাম, মসুরির ডাল। তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটা দিয়ে তেলের মধ্যে ভেজে ভেজে ডালের বড়ি বানিয়ে নেব। একটা বড়ি তো রোদে শুকিয়ে বানানো হয়, আরেকটা কিন্তু এরকম ডালের মধ্যে দিয়ে হলুদ মরিচ দিয়ে আপনি তেলে ভেজে বড়িটা বানিয়ে নিতে পারেন এবং সেটা দিয়ে তরকারি রান্না করলে ভালো হয় খেতে। ভাজতে ভাজতে কিছু পুড়েও গেল, কারণ এই ইন্ডাকশন চুলাতে হিটটা আসলে কন্ট্রোলে আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এরপর তরকারিটা রানবো চাল কুমড়া, আলু আর টমেটো দিয়ে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম। তার মধ্যে জিরা বাটা, আদা বাটা অল্প করে দিয়ে দিলাম। সব তো আর বাটা দেওয়া সম্ভব না, তাই কিছু গুঁড়ো মশলা যেমন হলুদটা দিলাম। এরপরে দিব হচ্ছে মরিচ। এই গুঁড়া মশলাগুলো একটা ভালো ব্র্যান্ড থেকেই কেনার চেষ্টা করি। জানি না কতটুকু খাঁটি পাওয়া যায়। কিছুটা ধনিয়া দিলাম, জিরা দিব। এভাবে করে এই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখন ইন্ডাকশন চুলার একেবারে পাওয়ারটা অনেক কমিয়ে দিয়েছি, প্রায় 200-তে রেখেছি। তো দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা আর দিব কিছুটা জিরার ফোড়ন। হালকা পাতলা রান্না করতে গেলে এগুলো দিলে পারে ভালো লাগে। তবে রান্না করতে করতে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে রান্নার আসলে কোনো রেসিপি নেই, কোনো নিয়ম নেই। যেই মশলাটা আপনার খেতে ভালো লাগে, যেটা আপনার টেস্ট বাদে ভালো লাগে এবং আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই রান্না করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে রান্না করবেন। তরকারি খেতে এমনিতেই ভালো হবে। আমি একটা সময় খুব চেষ্টা করতাম পারফেক্ট রান্না করতে। এখন নিজের টেস্ট পার্ট অনুযায়ী রান্না করি, ভালোই লাগে খেতে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। সবকিছু না ভালোবাসা, মায়া, যত্ন দিয়ে যদি করেন তাহলে এমনিই ভালো হয়। আর দিয়ে দিলাম টমেটো। তবে হ্যাঁ, আমাদের আশেপাশে অনেকে আছে যারা নিজেদের রান্নার প্রেমে, নিজেদের রূপের প্রেমে এত মুগ্ধ থাকে, কোনো কিছু রাঁধতে গেলেই বলবে যে, "আমার মতো এত ভালো কেউ রান্না করতে পারে না। আমি দারুণ পোলাও করি, রোস্ট করি, সবজি করি, তরকারি করি, কেক বানাই, ডিম ভাজি, আলু ভাজি, আমি ভালো শরবত বানাই, আমি সব ভালো করি।" এগুলো শুনতে যে কি বিরক্ত লাগে আমার! রান্না করতে করতে একটু লবণটাও টেস্ট করে নিলাম এবং সেই সব মহিলাদের হাজবেন্ডরাও তাদের রান্নার কন্টিনিউয়াস প্রশংসা করতে থাকে। আমার বউয়ের এটা মজা, ওটা মজা। খেতে গেলে দেখবেন অ্যাজ ইউজুয়াল নরমাল রান্না, এমন কিছু না। কিন্তু কিছু মানুষ আছে এত অবসেসড নিজেকে নিয়ে, এই অবসেসড মানুষজনের আশেপাশে থাকতে আমার এখন ভীষণ রকমের বিরক্ত লাগে। সবকিছুতে পারফেক্ট সে নিজে। পারফেকশন ভাই দেখাইতে হয়, পারফেকশন মুখে বলতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে আলু শাক, মিষ্টি কুমড়ার শাক ছাদ থেকে নিয়ে এসেছি। কুচি কুচি করে আলু কেটে নিলাম। আলুটাকে একটু হালকা হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি সরিষার তেলে। শাক আমি সরিষার তেলে রান্না করি। এরপর এখানে ভাজা টোফু দিয়ে দিলাম। টোফুটা ভাজাই কিনেছিলাম।
রেডি টোফু। আমি একটু নিজে রান্না করার সময় একটু উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে রান্না করি, যেমন এখানে টোফু দিয়ে দিলাম। শাকটা খেতে খুব ভালো হয়েছিল। এরপর দিলাম মিষ্টি আলুর শাক। এটাকে খানিকক্ষণ রান্না করব। আমি শাক অনেকক্ষণ রান্না করি না, একটু কাঁচা কাঁচা রাখি। কাঁচা কাঁচা মানে কি, একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিই, ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলি না, যেটা আমার খালারা করে। রান্না করতে গেলেই শাক ভাজতে ভাজতে একদম পুড়িয়ে কালা বানিয়ে তারপর দিবে যে এটা শাক খান। কোনো জিনিসটা হালকা ভাজা যায় এই আইডিয়াটাই ওনাদের নেই। এই যে হয়ে গেছে টোফু দিয়ে আলু দিয়ে শাক, এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি এখানে একটু সরিষার দানাও দিয়েছিলাম। লাল চালের সাথে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম, সাথে শাক আর ডাল। এগুলো হালকা পাতলা খেয়ে দুপুরে চলে গেলাম সিনেমা দেখতে, এবং আমার মুখে দুটো বড় বড় ব্রণ উঠেছে। কি যে বিরক্ত লাগে এই ব্রণ, আমি বুঝি না কেন উঠে। এবং উঠলে তো উঠবে এমন একটা জায়গায় উঠবে যেটা দেখতে সুন্দর লাগবে না, এমন বিশ্রী জায়গায় উঠেছে দেখতে অসহ্য লাগে। ফার্স্টে ভাবলাম ফিল্ম দেখার আগে একটু ইউনিমার্টে বাজার করি, তারপর আমার হাজব্যান্ড বলল গাড়ি পার্ক করতে পারছি না ঠিক মতো, বাজার নিয়ে এখন ঘোরাঘুরি করা সম্ভব না, বাজার বাদ। চলে গেলাম মার্কেটের ভেতরে। আমি একটু ঋতু কুমারের শপটায় যেতে চাচ্ছিলাম। আমি এর আগে ইন্ডিয়া থেকে একটা ড্রেস এনেছিলাম, তো এবার ভাবলাম যে একটা ঋতু কুমার বাংলাদেশে দেখি কি অবস্থা, প্রাইস রাইস কেমন। আমি যেহেতু পাকিস্তানি কোনো কাপড়ই পরি না, সো পাকিস্তানি দোকানগুলোতে ঢোকারও কোনো আমার আগ্রহ নাই, আমি একটাও নাম জানি না। সো আমি পাকিস্তানি দোকান কয়েকটা বাদ দিয়ে এসে ঋতু কুমারে ঢুকলাম। ঋতু কুমারে এই মেরুন ব্লাউজের শাড়িটা আমার অসম্ভব ভালো লেগেছে। দাম দেখার সাহসই পেলাম না, কারণ একটা শার্টের দাম দেখলাম, নর্মাল একটা চিননের শার্টের দাম 33,000। সো 33,000 টাকা দিয়ে শার্ট কেনার মতো বড়লোক আমি না, যতই এটা চিননের হোক না কেন। তো এই শাড়ির দাম তো আমি শিওর 1,00,000 টাকা হবে। এই শাড়ি আমি 1,00,000 টাকা দিয়ে কিনবো না, জামদানি হয়তো বা কিনতে পারি। এরপরে আমি চলে গেলাম সিনেমা দেখতে। আমরা ওডিসি দেখতে যাচ্ছি। ৩ ঘন্টার সিনেমাটা শুনেই আমি ক্লান্ত। 3 আওয়ার্স টানা বসে কিভাবে ফিল্ম দেখব? তার মধ্যে আমার ফিল্ম দেখতে, দেখতে ১৪ বার টয়লেটে যেতে হবে। এটা আরেক বিরক্তিকর। সো আমার ছেলে আর হাসব্যান্ড গেল পপকর্ন কিনতে। আমি বসলাম। গামলা ভর্তি করে পপকর্ন কিনলো। আমি বুঝলাম না এতগুলা পপকর্ন কে খাবে? এবং আমার ছেলে এতগুলা পপকর্নই খাইলো। এটা কিন্তু পেট ফুলে যাওয়ার কথা, মানা করলেও শোনে না। এরপর ফিল্মে দেখতে বসলাম ওডিসি। ইন্টারভ্যালের সময় খুবই আরাম করে পা উঠিয়ে কম্বল গায়ে দিয়ে ফিল্ম দেখতে খারাপ লাগছিল না, খালি বাথরুমে যাওয়ার পার্থক্য বাদে। এরপর গাড়ি নিয়ে আসবে বলে ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। তারপর দেখি যে এরকম লাল নীল বেগুনি লাইট জ্বলছে, চেঞ্জ হচ্ছে কালার, ভালোই লাগছে। মাঝে মাঝে এগুলো জিনিসও কিন্তু একটু ফিলিং দেয় যে বিদেশ বিদেশ আছি, ভালোই লাগে একটু বিদেশ বিদেশ ফিলিং বাংলাদেশে থেকে। সো 10:30টার উপরে যেহেতু বাজে, বসে আছি গাড়ির জন্য। গাড়ি চলে আসলো, তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা খাবো না। আমার হাজব্যান্ড তো অবাক হয়ে তাকালো, রাত 10:30টার সময় খেলে খাওয়া হজম হবে কি করে? আমি তো কোনো কথা নেই, খাবো। তারপর লডোরে চলে গেলাম। এটা আমার বেশ পছন্দের একটা বেকারি দোকান, আমার ভালো লাগে। সো এখানে যে আমার একটা পুরনো কলিগের সাথে দেখা হলো এবং সে অনেক কথা বললো, আমরাও একটু কথা বললাম। তারপরে ফুড অর্ডার করলাম। ফুডের মধ্যে 2টা পেস্ট্রি ছিল, একটা ভ্যানিলা চিজ আর একটা ছিল চকলেট, আর সাথে একটা স্যালাড। সো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করো আমার, সে তো চরম বিরক্ত মায়ের এসব ভিডিও করতে, তার কোনোভাবে ভালো লাগে না এবং সে আমাকে বলে অতিরিক্ত ঢং করো। এই যে পেস্ট্রি চলে আসলো। আমি তো চকলেট, কোনো রকম চকলেট পেস্ট্রি আমি পছন্দ করি না, অলওয়েজ আমি ভ্যানিলা টাইপ পছন্দ করি। সো এটা খুব ভালো বলবো না, খারাপ না। আমি বললাম যে আমি টেস্টিং করছি, এরকম একটা ভিডিও করো। তো সে এই টেস্টিং ভিডিও দেখে পড়লো টু মাচ ঢং, সহ্য করা যায় না এইসব টু মাচ ঢং। তারপর আসলে টেস্ট করে দেখলাম চকলেট পেস্ট্রিটা আসলে ভ্যানিলা পেস্ট্রির চেয়ে ভালো। এরপর ড্রিঙ্ক, আমার ছেলে আর আমরা দুজনে 2টা ড্রিঙ্ক নিয়েছি, সেটাও আবার চেঞ্জ করে ট্রাই করে নিচ্ছি যে কেমন, কোনটা ভালো। এটা খাওয়া উচিত, মানে এটার মধ্যে কোটি কোটি চিনি। অনেকদিন খাই না বলে আবার একটু খেলাম, যাচ্ছে তো গ্যাপ দিয়েছি 1-1.5 সপ্তাহ, এখন একটু খাই চিনি।
এরপর একটা অ্যাভোকাডো সালাদ দিলাম। বেছে, বেছে ডিমগুলা সরিয়ে ফেললাম। সালাদটা খেলাম। তারপর বাসায় চলে আসলাম। এই ছিল একটা শুক্রবারের সন্ধ্যা।